নমস্কার। এনটিএ নেট বা সেট এক্সাম যারা দিচ্ছেন বা দেবেন তাদের ক্ষেত্রে পেপার 1 এবং পেপার 2 সমান গুরুত্বপূর্ণ বিষয়। তো এই চ্যানেলে পেপার 2 এর হিস্ট্রি সাবজেক্টটা নিয়ে যারা নেট দেবেন সেই হিস্ট্রি সাবজেক্টটা নিয়ে এখানে আলোচনা করা হবে। এবার আলোচনা করার পূর্বে একটা জিনিস খুব পরিষ্কারভাবে জানা দরকার, সেটা হচ্ছে সিলেবাসটা। কেননা আমরা অনেক সময়ই সিলেবাসটাকে ভালো করে গো থ্রু করি না। সিলেবাসটা যদি খুব ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, কোনটা পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কতটা ইনডেপথ নলেজ থাকতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। এখানে যদি সিলেবাসটা দেখি, হিস্ট্রির ক্ষেত্রে বলছি, আমি আবারও বললাম, সিলেবাসটা দেখলে বোঝা যাবে। প্রথমেই সিলেবাসটার আছে, দেখতে পাবেন কনসেপ্টস, আইডিয়াস অ্যান্ড টার্মস বলে কতগুলো টার্ম দেওয়া আছে, কতগুলো ওয়ার্ড দেওয়া আছে বুলেটের মধ্যে। সেই ওয়ার্ডসগুলো এক একটা কনসেপ্ট, মানে সেই বিষয়টা কী সেটা সম্পর্কে একটা ইনডেপথ নলেজ থাকা খুব জরুরি। যেমন ভারতবর্ষ কী, টার্মটা কোথা থেকে এসছে, এটার ইলাবোরেট মানে কী, তারপরে সভা সমিতি, বর্ণাশ্রম, বেদান্ত, এইগুলো সম্পর্কে একটা ইনডেপথ নলেজ সিলেবাসের যেগুলো দেওয়া আছে তার মধ্যে থাকতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে, এই কনসেপ্টসগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী যে কোনো পর্বে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিটগুলো কী কী, এবং ফার্স্ট ইউনিটটা আমরা আজকে চুজ করছি। আমরা যদি সিলেবাসটা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে সিলেবাসটাতে ইউনিট 1, ইউনিট 2 বলে কতগুলো ইউনিট দিয়ে দিয়েছে। তো এই যে প্রত্যেকটা ইউনিট দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ইউনিট মানে কিন্তু এক একটা টপিক তা নয়, এটা ভালো করে বুঝতে হবে। এই এক একটা ইউনিটের মধ্যে আবার অনেকগুলো করে টপিক আছে। যেমন আমি যদি ফার্স্ট ইউনিটটা গো থ্রু করি তাহলে দেখা যাবে এই ফার্স্ট ইউনিটের মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে। যেমন আমি প্রথম যদি বলি, প্রথম যে কনসেপ্টটা এখানে আছে বা প্রথম যে টপিকটা এখানে আছে সেটা হচ্ছে নেগোশিয়েটিং দ্য সোর্সেস, আর্কিওলজিক্যাল সোর্সেস আর লিটারেরি সোর্সেস। এইটা হচ্ছে ফার্স্ট ইউনিটের প্রথম টপিক, মানে ইতিহাসের উৎস কী, কোন কোন উৎসের মাধ্যমে আমরা ঐতিহাসিক বিভিন্ন তথ্যসূত্র পাই, যেগুলোর মধ্যে দিয়ে আমরা প্রাচীন বিষয়ে জানতে পারি, এইগুলোই হচ্ছে হিস্টোরিক্যাল সোর্সেস। এবার ইউনিট 1-এর যে টপিকগুলো আছে সেগুলো আমি একবার বলে যাই। প্রথমেই বলে দিলাম সোর্সেস। সেকেন্ড টপিক যেটা, সেটা হচ্ছে পাস্টোরালিজম অ্যান্ড ফুড প্রোডাকশন, মানে স্টোন এজের যে টপিকটা, মানে প্রাগৈতিহাসিক যুগ থেকে স্টোন এজ পর্যন্ত, ওই স্টোন এজের ঠিক পরবর্তীকালে যেখান থেকে হরপ্পা সভ্যতা শুরু হচ্ছে ঠিক ওই পর্ব পর্যন্ত কিন্তু একটা টপিক, মানে গোটা প্রাগৈতিহাসিক যুগ থেকে স্টোন এজের পুরো স্টোন এজটাই কিন্তু একটা টপিক। সেখানে কিভাবে মানুষ নিজের অস্তিত্ব রক্ষা করতো, কিভাবে চাকা আবিষ্কার করলো, কিভাবে তারা খাদ্য গ্রহণ করতো, কী খাদ্য তারা গ্রহণ করতো, কী বস্ত্র পরিধান করতো, এই পুরো বিষয়টা, ওই স্টোন এজের বিষয়টা একটা টপিকের মধ্যে পড়ে। নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে ইন্ডাস বা যেটাকে আমরা হরপ্পা সিভিলাইজেশন বলি, সেইটা পুরো হরপ্পা সভ্যতার কী কী প্রত্নতাত্ত্বিক জিনিস বা কী কী সাহিত্যগত জিনিস আমরা পেয়েছি, তার মাধ্যমে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে কী কী জানতে পেরেছি, সেই গোটা বিষয়টা কিন্তু হরপ্পা সভ্যতার টপিক। পরের টপিক হচ্ছে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার সময়কালে মানুষের জীবনযাপন, তাদের আচার ব্যবহার, নীতি নিয়মকানুন, রাষ্ট্র ব্যবস্থা কীরকম ছিল, গোটা ব্যাপারটা হচ্ছে বৈদিক সভ্যতার মধ্যে পড়ছে। পরের টপিক হচ্ছে এক্সপ্যানশন অফ স্টেট সিস্টেম, মহাজনপদ, মানে বৈদিক সভ্যতা শেষ হচ্ছে, তারপরে ছোট 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 রাজ্যে বিভক্ত হয়ে যাচ্ছে গোটা ভারতীয় উপমহাদেশের এই ভূখণ্ড, এবং সেখানে ষোড়শ মহাজন পদের উৎপত্তি হচ্ছে। এই যে গোটা বিষয়টা, এটা একটা টপিক। তো আমরা ফার্স্ট ইউনিটে টোটাল কিন্তু তাহলে 5টা টপিক পেলাম। হিস্টোরিক্যাল সোর্সেস যেটা, সেটা, তারপরে পরপর যেগুলো বললাম, স্টোন এজ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক সিভিলাইজেশন এবং মহাজনপদ। এবার প্রথম টপিক মানে ঐতিহাসিক উৎস, মানে হিস্টোরিক্যাল সোর্সেস যেগুলো, এটা যদি আমরা দেখি এই একটা টপিকের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় পড়ছে। সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব, মানে ইউনিট 1-এর প্রথম টপিক ঐতিহাসিক উৎস, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবার সোর্সেস বা উৎস কী? উৎস মানে হলো যে বিষয়গুলোর মাধ্যমে আমরা প্রাচীন কালের মানুষের জীবনযাপন, রীতিনীতি, রাষ্ট্র ব্যবস্থা, এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারছি, সেগুলোই হচ্ছে
হিস্টোরিক্যাল সোর্সেস। এবার প্রাচীনকাল সম্পর্কে আমরা কীভাবে জানতে পারি? প্রথমত আমরা জানতে পারি মাটি খুঁড়ে যদি কিছু জিনিস পাই, সেই জিনিসটাকে বিশ্লেষণ করে আমরা সেখান থেকে জানতে পারছি। সেটা বিভিন্ন জিনিস হতে পারে, তাদের ব্যবহৃত বাসনপত্র থেকে শুরু করে পাওয়া কোনো স্থাপত্যের ভগ্নাবশেষ, ঠিক আছে, কোনো মূর্তি, সেগুলো সব সম্পর্কেই আমরা জানতে পারছি। এবারে ইতিহাসের উৎসকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যেতে পারে। কি একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস আর একটা হচ্ছে লিটারেচার সোর্সেস, মানে লিটারেরি সোর্সেস। আর্কিওলজিক্যাল সোর্সেস কি? মানে আর্কিওলজিক্যাল সোর্সেস হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত উপাদান, মানে মাটি খুঁড়ে যে সমস্ত উপাদানগুলো আমরা আবিষ্কার করছি সেগুলোকে বিশ্লেষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে আমরা প্রাচীনকাল সম্পর্কে যা জানতে পারছি সেগুলো হচ্ছে সব আর্কিওলজিক্যাল সোর্সেস, ঠিক আছে, বা প্রত্নতাত্ত্বিক উপাদান। যেমন কোনো বাসনপত্রের ভগ্নাবশেষ হতে পারে, স্থাপত্যের ভগ্নাবশেষ হতে পারে, কোনো পাওয়া মূর্তি হতে পারে, যেগুলো আমরা মাটি খুঁড়ে পাচ্ছি, এগুলো হচ্ছে সব আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে পড়তে পারে। তার মধ্যে মাটি খুঁড়ে পাওয়া বিভিন্ন মুদ্রা, লিপি, শিলালিপি, এগুলো সব আর্কিওলজিক্যাল সোর্সেস। আর লিটারারি সোর্সেস মানে সাহিত্যগত উপাদান, প্রাচীনকালে থেকে পাওয়া কোনো বই, সেই বইয়ের থেকে আমরা তৎকালীন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে জানতে পারছি। তো প্রধানত দুটো ভাগে ভাগ করা যেতে পারে এই ইতিহাসের উৎসকে। একটা যেটা মাটি খুঁড়ে আমরা পাচ্ছি সেইগুলো হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস, আর একটা যেগুলো আমরা বই থেকে, বিভিন্ন পুঁথিপত্র থেকে জানতে পারছি, লিখিত যে কোনো পুঁথিপত্র থেকে জানতে পারছি, সেগুলো হচ্ছে সাহিত্যগত উপাদান বা লিটারেরি সোর্সেস। এবার আজকে আমরা লিটারেরি সোর্সেস সম্পর্কে আলোচনা করব। এই লিটারেরি সোর্সেসকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা দেশীয় উপাদান আছে আর একটা বৈদেশিক উপাদান আছে। দেশীয় উপাদান কি? আমাদের দেশের মধ্যে থেকে পাওয়া বা আমাদের দেশীয় কোনো লেখকের লেখা যে সমস্ত গ্রন্থ আছে, সেটা যে কোনো গ্রন্থ হতে পারে, সেই সমস্ত গ্রন্থ থেকে আমরা যা জানতে পারছি সেগুলো হচ্ছে দেশীয় উৎস। আর বিদেশি উৎস বা বৈদেশিক বিবরণ কী গো? সেগুলো হচ্ছে কোনো বৈদেশিক পর্যটক যদি আমাদের দেশে এসে থাকেন, তিনি যদি এই দেশ সম্পর্কে কিছু লিখে থাকেন, সেগুলো বিদেশের কোনো রাজার সদস্য যদি আমাদের দেশে এসে থেকে থাকেন এবং তিনি যদি আমাদের দেশ সম্পর্কে কিছু লিখে থাকেন, এগুলো হচ্ছে সমস্ত বৈদেশিক বিবরণ। প্রধানত এই দুটো ভাগে ভাগ করা যেতে পারে। এবার বিদেশ থেকে প্রাপ্ত হোক বা এদেশের প্রাপ্ত হোক, দেশীয় হোক বা বিদেশি হোক, যে কোনো রকম বই হোক, সেগুলোকে আবার প্রধানত দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কি? প্রাইমারি সোর্সেস অ্যান্ড সেকেন্ডারি সোর্সেস। কেন এই প্রাইমারি আর সেকেন্ডারি ভাগ করা হচ্ছে? তার কারণ হচ্ছে প্রাইমারি সোর্সেস যেগুলোকে আমরা ভাগের মধ্যে রেখেছি, সেগুলো হচ্ছে যে বইগুলোর থেকে আমরা প্রাচীনকাল সম্পর্কে সরাসরি জানতে পারছি, সেইগুলো হচ্ছে প্রাইমারি সোর্সেস। এবার উদাহরণ আমরা হিসেবে দিতে পারি, যদি প্রাচীনকালের থেকে পাওয়া কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা থাকে, মানে প্রাচীনকালে লেখা কোনো পরিসংখ্যানগত তথ্য থাকে, তাহলে সেই পরিসংখ্যানগত তথ্য থেকে আমরা সরাসরি সেই যুগের সম্পর্কে জানতে পারছি। এছাড়া কোনো মানুষের যদি কোনো এক্সপেরিমেন্টাল রেজাল্ট থাকে, সেগুলো প্রাইমারি সোর্সেসের মধ্যে পড়ছে। এছাড়া লিগাল ডকুমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। লিগাল ডকুমেন্ট মানে আইনগত কোনো তথ্য যদি লিখিত আকারে থাকে, সেটাও কিন্তু প্রাইমারি সোর্সেস। কারণ ওই আইনগত ওই তথ্যগুলো পর্যালোচনা করে আমরা জানতে পারছি সেই যুগের কি আইনকানুন ছিল, কেমনভাবে আইনকানুন প্রণয়ন করা হতো, ঠিক আছে। তো সরাসরি আমরা সেই যুগে পৌঁছাতে পারছি এই ধরনের উৎসগুলো থেকে। সেই জন্য এই ধরনের উৎসগুলোকে বলা হয়েছে প্রাইমারি সোর্সেস। আর সেকেন্ডারি সোর্সেস কোনগুলো? যেমন কোনো সাহিত্যের বই, এছাড়া কোনো ওপিনিয়ন পিস, মানে কোনো মানুষ তার নিজের মতামতকে লিখে গেছে, ব্যক্ত করে গেছে, এছাড়া যে কোনো বই যদি থাকে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্সেস। কারণ এই সেকেন্ডারি সোর্সেসগুলোর মধ্যে থেকে আমরা সরাসরি হয়তো পৌঁছাতে পারছি না সে যুগে বা সে যুগের জীবনধারণ সম্পর্কে, কিন্তু পরোক্ষভাবে আমরা পৌঁছাতে পারছি। কেমন কোনো সাহিত্যের বই থেকে হয়তো আমরা সরাসরিভাবে জানতে পারছি না সেই যুগের কথা, কিন্তু সেই সাহিত্যের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো যেমন জীবনযাপন করতো, তারা কী পোশাক আশাক করতো, কী খাবার দাবার খেত, কী ধরনের সমাজ ব্যবস্থায় তারা বেড়ে উঠতো, এইগুলো সম্পর্কে জানতে জানতে আমরা পরোক্ষভাবে কিন্তু সেই যুগের সম্পর্কেও জেনে যাচ্ছি। তো এই জন্য এইগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্সেস। এবার এই সেকেন্ডারি সোর্সেসগুলোকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এই দুটো ভাগে ভাগ করা যায় আমাদের মনে রাখার সুবিধার জন্য, এবং ডিভাইডেশনের মাধ্যমে আমরা এটাকে খুব সহজে মনে রাখতে পারি। তো সেকেন্ডারি সোর্সেসকে আবার দু ভাগে ভাগ করছি। কী সেই ভাগ? একটা হচ্ছে রিলিজিয়াস লিটারেচার আর একটা হচ্ছে সেকুলার লিটারেচার। রিলিজিয়াস লিটারেচার কি?
ধর্ম সংক্রান্ত যে কোনো গ্রন্থই হচ্ছে রিলিজিয়াস লিটারেচার, ধর্মীয় গ্রন্থ। আর সেকুলার লিটারেচার ধর্ম নিরপেক্ষ যে কোনো গ্রন্থ, সেটা হচ্ছে সেকুলার লিটারেচারের মধ্যে পড়ে। রিলিজিয়াস লিটারেচারের মধ্যে হিন্দু ধর্ম সংক্রান্ত বা বৌদ্ধ, জৈন যে কোনো ধর্ম সংক্রান্ত যে সমস্ত বইগুলো প্রাচীনকালের আছে সেইগুলো আমরা ফেলতে পারি। আর সেকুলার লিটারেচার এই ধরনের ধর্ম সংক্রান্ত বই বাদ দিয়ে যে কোনো বই, সেটা হচ্ছে সেকুলার লিটারেচার। এবার ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে থেকে আমাদের যেগুলো আলোচনা করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমেই আসছে বেদ, তারপর বেদাঙ্গ, উপবেদ, স্মৃতি সাহিত্য, সূত্র সাহিত্য, মহাকাব্য, পুরাণ, ধর্মশাস্ত্র, বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য। এই ভাগগুলোতে আমরা বিভক্ত করে নিতে পারি। প্রথমেই আসছি বেদে। বৈদিক সাহিত্য দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা আদি বৈদিক সাহিত্য, একটা পরবর্তী বৈদিক সাহিত্য। আদি বৈদিক সাহিত্য হচ্ছে প্রাচীনতম যে বেদগুলো, সেগুলো হচ্ছে আদি বৈদিক যুগে রচনা হয়েছে, ওই জন্য এগুলোকে আদি বৈদিক সাহিত্য বলা হয়। আর পরবর্তী বেদগুলো যেগুলো রচনা করা হয়েছে পরবর্তী বৈদিক যুগে, সেগুলোকে বলা হয় পরবর্তী বৈদিক সাহিত্য। যেমন ঋক এবং সামবেদ রচনা করা হয়েছে আদি বৈদিক যুগে, ওই জন্য ঋক ও সামকে বলা হয় আদি বৈদিক সাহিত্য। যজুর্বেদ এবং অথর্ববেদ হচ্ছে পরবর্তী বৈদিক সাহিত্য। 1000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে পরবর্তী বৈদিক সাহিত্যগুলো রচনা করা হয়েছে। এবার বেদকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তার মধ্যে প্রথমেই বললাম ঋগ্বেদ এবং সামবেদ প্রাচীনতম, যজুর্বেদ এবং অথর্ববেদ এগুলো পরে রচনা হয়েছে। এবার এই প্রত্যেকটা বেদের কিন্তু আবার 4টে করে ভাগ আছে। কি সেই 4টে ভাগ? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। প্রত্যেকটা বেদের এই 4টে করে ভাগ আছে, তবে সামবেদ এবং অথর্ববেদের আরণ্যকটা নেই। তাহলে সামবেদ এবং অথর্ববেদের আছে 3টে করে ভাগ: সংহিতা, ব্রাহ্মণ এবং উপনিষদ। বাদবাকি আর দুটো বেদে 4টে করে ভাগই আছে। ঋগ্বেদ কি নিয়ে আলোচনা করেছে? ঋগ্বেদ আলোচনা করেছে প্রাচীন বৈদিক যে সংস্কৃত বিভিন্ন শ্লোক, সেগুলো সম্পর্কে ঋগ্বেদে আলোচনা আছে। সামবেদে আছে প্রাচীন যে বৈদিক যে সমস্ত শ্লোকগুলো কবিতার আকারে লেখা, সেই কবিতার আকারে লেখা যে সমস্ত শ্লোক, সেগুলো হচ্ছে সামবেদে আছে। ওই জন্য অনেক সময় সামবেদকে সামগান বলা হতো। ঠিক আছে। যজুর্বেদে আমাদের পূজা অর্চনার যে সমস্ত নিয়মাবলী, সেইগুলো গদ্যের আকারে লেখা আছে। এবং অথর্ববেদে যেগুলো আছে, সেগুলো আমাদের প্রতিদিনকার নিত্যনৈমিত্তিক জীবনে যে সমস্ত পূজা অর্চনা বা যে সমস্ত অঞ্জলি আমরা দিয়ে থাকি, সেইগুলো হচ্ছে অথর্ববেদের মধ্যে আছে। এই ঋগ্বেদে টোটাল 1028টা এরকম শ্লোক আছে, আর সামবেদে আছে 1810টা শ্লোক। ঠিক আছে। এবার প্রত্যেকটা বেদের বললাম 4টে করে ভাগ আছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই সংহিতা যে অংশটা, তার মধ্যে কি আছে? আশীর্বাদ বচন, স্বস্তি বচন, এগুলো সংহিতার পোর্শনের মধ্যে আছে। ব্রাহ্মণ অংশের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন পূজা অর্চনার রীতিনীতি বা বলিদানের, ঈশ্বরের উদ্দেশ্যে বলিদানের যে রীতিনীতিগুলো, সেগুলো সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। আর আরণ্যক অংশে মোটামুটি দেওয়া আছে এই যে আমরা বলিদান করে থাকি সেগুলো, বা আমাদের যে ধর্মীয় নিয়মকানুনগুলো আছে, সেই নিয়মকানুনগুলো সম্পর্কে টেক্সট আছে। এবং উপনিষদ অংশটাতে আছে সম্পূর্ণটাই দর্শন বা আধ্যাত্মিক যে সমস্ত চিন্তা চেতনা, সেগুলো আমাদের ওই উপনিষদ অংশটাতে আছে। তাহলে 4 ভাগ আমাদের জানা হয়ে গেল। এবার প্রত্যেকটা যে ভাগ আছে, যেমন আমরা যদি ঋগ্বেদ সম্পর্কে জানি, এই ঋগ্বেদের এক একটা বেদের আবার বিভিন্ন শাখা বা প্রকার আছে বা ধরন আছে। তো এই ঋগ্বেদের একমাত্র শাকালা শাখার কথা আমরা জানতে পারি। তো ঋগ্বেদের যে শাকালা শাখা, সেই ঋগ্বেদের এই শাকালা শাখার আবার বিভিন্ন ধরন আছে। কি কি ধরন? দুটো ধরন মেনলি আছে, প্রধানত দুটো ধরন ঋগ্বেদের শাকালা শাখার, সেটা হচ্ছে ঐতরেয় আর কৌশিতকী। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঋগ্বেদের যে ব্রাহ্মণ অংশে, সেখানে দুটো ধরন আছে, একটা হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ, কৌশিতকী ব্রাহ্মণ। আরণ্যকেরও দুটো আছে, ঐতরেয় আরণ্যক, কৌশিতকী আরণ্যক। উপনিষদেরও দুটো আছে, ঐতরেয় উপনিষদ, কৌশিতকী উপনিষদ। এই হচ্ছে টোটাল ঋগ্বেদের অংশ।
এই ভাগগুলো বলছি তার কারণ এই প্রত্যেকটা শাখার থেকে অনেক সময় কোয়েশ্চেন চলে আসে কোনটা কোন শাখার অংশ, বেদের কোনটা কোন শাখার অংশ। সেক্ষেত্রে এই শাখাগুলো জেনে রাখা থাকলে সুবিধা হয় এই ধরনের কোয়েশ্চেনগুলো আসলে। সামবেদের আমরা প্রথমেই বলেছি আরণ্যক নেই, তাহলে সামবেদের 3টে ভাগ আছে, সংহিতা, ব্রাহ্মণ এবং উপনিষদ। এবার এই সামবেদের আবার বিভিন্ন ধরন আছে। কি কি সেই ধরন? সেই ধরনগুলো হচ্ছে পঞ্চবিংশ তাণ্ডব, ষড়বিংশ, জৈমিনীয়, ছান্দোগ্য এবং কেনো। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সামবেদের ব্রাহ্মণ অংশের আছে পঞ্চবিংশ তাণ্ডব ব্রাহ্মণ, ষড়বিংশ ব্রাহ্মণ, জৈমিনীয় ব্রাহ্মণ। উপনিষদে আছে ছান্দোগ্য উপনিষদ, কেনোপনিষদ, জৈমিনীয় উপনিষদ। তাহলে কোনটা কোন বেদের প্রকার সেগুলো যদি আমরা জেনে যাই, বা কোনটা কোন বেদের শাখা সেগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু কোয়েশ্চেনের আনসার দেওয়াটা অনেক সহজ হয় এই সংক্রান্ত। যজুর্বেদের ক্ষেত্রে আমরা আসি। যজুর্বেদের শাখার সংখ্যা সর্বাধিক, সব থেকে বেশি 4টি বেদের মধ্যে হচ্ছে যজুর্বেদের শাখা। যজুর্বেদের প্রধান 2টি শাখা, একটা হচ্ছে শুক্ল শাখা বা বজ্সানেয়, আর একটা হচ্ছে কৃষ্ণ শাখা। এই শুক্ল শাখাটাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মধ্যন্দিন আর একটা কান্য। আর কৃষ্ণ শাখাটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন কথক, কাপিস্থলা, মৈত্রায়ণী, তৈত্তিরীয়। এবার এই শাখাগুলো ছাড়াও যজুর্বেদের আরও অনেকগুলো শাখা আছে, সেগুলো বলি। আপস্তম্ভ, শতপথ, কট, শ্বেতাশ্বতর, বৃহদারণ্য আর ঈশোপনিষদ। তাহলে যজুর্বেদের প্রধান শাখা 2টো, শুক্ল শাখা এবং কৃষ্ণ শাখা। এবার এই শুক্ল শাখা আর কৃষ্ণ শাখার মধ্যে এতগুলো শাখা বর্তমান। এবার অথর্ববেদের প্রধান শাখা হচ্ছে 2টো, শৌনক আর পৈপলাদা। এবার এই শৌনক আর পৈপলাদা ছাড়াও অথর্ববেদের আরও কিছু ছোট ছোট শাখা আছে, সেগুলো হচ্ছে গোপথ, মণ্ডুক, মান্ডুক্য, প্রশ্ন। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি প্রশ্ন উপনিষদ, সেটা হচ্ছে অথর্ববেদের উপনিষদের একটি অংশ। তো এই হচ্ছে বেদের টোটাল আউটলাইন। এবারে আসি বেদাঙ্গ। বেদাঙ্গ কি না, বেদের অন্তর্গত কিছু অতিরিক্ত অংশ আছে যেগুলোকে আমরা বেদাঙ্গ বলতে পারি। এগুলো কি কি না, এর মধ্যে 6টা ভাগ আছে এই বেদাঙ্গের মধ্যে। সেই 6টা ভাগ হচ্ছে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, কল্প এবং জ্যোতিষ। এই 4টে ভাগ হচ্ছে বেদাঙ্গের ভাগ। এই বেদাঙ্গগুলোকে সূত্রের আকারে লেখা হতো যাতে মনে রাখার সুবিধা হয়। এবং এই বেদাঙ্গগুলো যদিও বৈদিক সাহিত্যের অংশ নয়, কিন্তু তা সত্ত্বেও এই বৈদিক সাহিত্যকে অনেক বেশি বুঝতে সাহায্য করে আমাদেরকে এই বেদাঙ্গগুলো। এবারে যেটা আসছে সেটা হচ্ছে উপবেদ। প্রধানত 4টি উপবেদ আছে। এই 4টি উপবেদ কি কি? আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ এবং শিল্পবেদ। আয়ুর্বেদটা আমরা জানি খুবই জনপ্রিয় নাম। এছাড়াও ধনুর্বেদ আছে, গান্ধর্ববেদ আছে আর শিল্পবেদ আছে। তো এই আয়ুর্বেদ এই অংশটা এটা কী নিয়ে আলোচনা করে? আয়ুর্বেদ আমরা জানি ঔষধপথ্য নিয়ে আলোচনা করে। ঋগ্বেদের অংশ হচ্ছে এই আয়ুর্বেদ, মানে ঋগ্বেদের মধ্যে যে অংশটা ঔষধি নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে আয়ুর্বেদ। ধনুর্বেদ আমাদেরকে যুদ্ধাস্ত্র সম্পর্কে আলোচনা করে, আর গন্ধর্ববেদ আমাদেরকে আলোচনা করে সঙ্গীত, কলা এইগুলো সম্পর্কে। এছাড়া শিল্পবেদ আছে, যে শিল্পবেদ আমাদের সাথে আলোচনা করে, আমাদেরকে জ্ঞান দান করে কী বিষয়ে? স্থাপত্যবিদ্যা সম্পর্কে। তো এই হচ্ছে উপবেদের ভাগ। এরপরে আমরা আসছি স্মৃতি সাহিত্য। বা স্মৃতি সাহিত্য কী? যে ধরনের সাহিত্যগুলো মানুষের স্মৃতিতে মনে রেখে পরবর্তীকালে লিখিত আকারে লেখা হয়েছিল, সেইগুলোকে বলা হয় স্মৃতি সাহিত্য। এবার স্মৃতি সাহিত্যের মধ্যে কি কি পড়ে? স্মৃতি সাহিত্যের মধ্যে বেদাঙ্গ পড়ে, পুরাণ পড়ে, মহাকাব্য পড়ে, ধর্মশাস্ত্র পড়ে, নীতিশাস্ত্র পড়ে। এই সমস্ত কিছুগুলো কিন্তু স্মৃতি সাহিত্যের মধ্যে পড়ে। কেননা প্রাচীনকালে সব কিছু লিখিত আকারে থাকতো না। মানুষ তাদের মনে রেখে বিষয়গুলোকে পরবর্তীকালে গিয়ে যখন লিখিত রূপ ধারণ করেছে, সেইগুলোকে আমরা স্মৃতি সাহিত্য বলছি। কোনো কল্পকাহিনী বা কিংবদন্তি কোনো চরিত্র সম্পর্কে যদি কিছু লেখা থাকে, সেগুলোও কিন্তু স্মৃতি সাহিত্যের মধ্যে পড়ছে। স্মৃতি সাহিত্যের পরে আমরা আসছি সূত্র সাহিত্য। সূত্র সাহিত্য কি না, সূত্র সাহিত্য হচ্ছে পরবর্তী বৈদিক যুগে, মানে বৈদিক যুগের পরে যে সমস্ত সাহিত্যগুলো রচনা করা হয়েছিল সূত্রের আকারে, সেই সমস্ত সাহিত্যগুলোকে বলা হচ্ছে সূত্র সাহিত্য। এই ধরনের সাহিত্যগুলো লেখা হয়েছিল সূত্রের আকারে মনে রাখার জন্য। এবার সূত্র সাহিত্যকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শ্রৌত সূত্র, গৃহ্য সূত্র এবং ধর্মসূত্র। শ্রৌত সূত্র হচ্ছে অগ্নিদেব,
সোমদেব, এদেরকে বলিদানের সময় যে ধরনের আমরা রিচুয়ালস করে থাকি বা আচার অনুষ্ঠান করে থাকি, সেইগুলো আলোচনা করা হচ্ছে শ্রৌত সূত্রে। এই শ্রৌত সূত্রের একটি বিশেষ অংশ হচ্ছে শুল্ভ সূত্র, যেটা কিনা লেখা হয়েছিল প্রাচীনকালের জ্যামিতিবিদ্যা সম্পর্কে। প্রাচীনকালে যখন যে অগ্নিদেবকে যে বেদী প্রস্তুত করে যেখানে হোমযজ্ঞ করা হতো, সেই বেদীর কি পরিমাপ হবে, সেই বেদী পরিমাপের জন্য যে জ্যামিতিবিদ্যায় ব্যবহার করা হতো, সেই জ্যামিতিবিদ্যা কিন্তু লেখা ছিল শুল্বসূত্রে। তো শুল্বসূত্রকে আমরা বলতে পারি ভারতের প্রাচীনতম জ্যামিতি বিষয়ক গ্রন্থ। তো সেটা কিন্তু শ্রৌত সূত্রের একটি অংশ। গৃহ্যসূত্র হচ্ছে সাধারণ নিত্যনৈমিত্তিক জীবনে গার্হস্থ্য ক্ষেত্রে আমরা যে সমস্ত আচার অনুষ্ঠান করে থাকি সেগুলো হচ্ছে গৃহ্যসূত্রে লেখা ছিল। আর ধর্মসূত্রে আইন কানুন, নীতি, নিয়ম এগুলো লেখা ছিল। এই ধর্মসূত্রের কে ভিত্তি করেই পরবর্তীকালে কিন্তু ধর্মশাস্ত্রগুলো রচিত হয়েছিল। এবার আসছি মহাকাব্য। এই মহাকাব্যগুলো স্মৃতি সাহিত্যের অন্তর্গত, আগেই বলেছি কোন কোনগুলো স্মৃতি সাহিত্যের অন্তর্গত। কিন্তু এই মহাকাব্যকে সরাসরি ধর্মশাস্ত্রের মধ্যে ফেলা যাচ্ছে না, তার কারণ এই মহাকাব্যগুলো থেকে আমরা শুধুমাত্র ধর্ম সংক্রান্ত জিনিসই জানতে পারছি না। ধর্ম সংক্রান্ত জিনিস তো আছেই, তার সাথে সাথে তৎকালীন সমাজ ব্যবস্থা, অর্থব্যবস্থা, রাষ্ট্রীয় গঠন, জীবনযাপনের ধারা, এগুলো নারী পুরুষের অবস্থান সমাজে, এগুলো সব সম্পর্কে আমরা জানতে পারছি। তো সেই জন্য এই মহাকাব্যগুলোকে কিন্তু শুধুমাত্র ধর্মশাস্ত্র মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না, ওই জন্য এগুলোকে ধর্মশাস্ত্রের বাইরে রাখা হয়েছে, শুধু মহাকাব্যের ক্যাটাগরিতে রাখা হয়েছে। তো এই মহাকাব্যগুলো কী কী, যেগুলো আমরা জানি রামায়ণ, মহাভারত, এছাড়াও একটি আছে সেটা হচ্ছে পঞ্চতন্ত্র, যেটা বিষ্ণু শর্মা লিখেছিলেন, সেটাও কিন্তু মহাকাব্যের মধ্যেই পড়ছে। এবার রামায়ণ, মহাভারত বা পঞ্চতন্ত্র, এই যে মহাকাব্যগুলো, এগুলোর কথায় যদি আসি, এগুলো কিন্তু স্মৃতি সাহিত্যের মধ্যে পড়ে, আগেই বলেছি। রামায়ণ আর মহাভারতের সময়কাল যদি বিবেচনা করা হয়, তাহলে রামায়ণ প্রাচীনতর আর মহাভারত তার থেকে একটু নবীন। রামায়ণের সময়কাল মোটামুটি 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে ধরা হয়, আর মহাভারতের রচনার সময়কাল 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টাব্দের মধ্যে ধরা যায়। যদিও প্রত্নতাত্ত্বিক বিভিন্ন তথ্যসূত্র বলছে রামায়ণ বা মহাভারতের রচনাকাল আরও বেশি প্রাচীন। যেমন একটা উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি যে রামায়ণে যে অযোধ্যার কথা বলা হয়েছে, অযোধ্যা নগরী, সেই অযোধ্যা নগরীর যে অস্তিত্ব ছিল যে সময়ে, সেই সময়ের যে সমস্ত মৃৎপাত্র, প্রত্নতাত্ত্বিক উপাদান যেগুলো পাওয়া গেছে, সেগুলোর সময়কাল বিবেচনা করলে মোটামুটি দেখতে পাওয়া যায় যে সেটার সময়কাল হচ্ছে 700 খ্রিস্টপূর্বাব্দ। তো সেই অর্থে রামায়ণের সময়কাল আরও প্রাচীন, এবং মহাভারতেরও যে সমস্ত নগরগুলোর কথা আমরা জানতে পারি, হস্তিনাপুর, এইগুলো কিন্তু আরও প্রাচীন, মানে 1000 খ্রিস্টপূর্বাব্দ। তো সেই অর্থে যদি বিবেচনা করা যায়, তাহলে রামায়ণ ও মহাভারতের রচনাকাল কিন্তু আরও প্রাচীন। এবার প্রথমে মহাভারতের বিষয়ে আসি। মহাভারত লিখেছিলেন আমরা জানি বেদব্যাস লিখেছিলেন, কিন্তু মহাভারত এত বৃহৎ আকারের বা বৃহৎ সময়কে তুলে ধরেছে যে বর্তমান গবেষণা বলছে কোনো একজন মানুষের পক্ষে এই বৃহৎ এত বড় একটা টাইম স্প্যান কভার করা সম্ভব নয়। কাজেই বেদব্যাস সম্ভবত সংকলক ছিলেন, কেননা এত বড় একটা সময়কালকে কভার করা কোনো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এবার মহাভারতের 18টা খণ্ড আছে এবং 1,10,000টা কাপলেট কিন্তু মহাভারতে আছে, এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা যেটা আমরা জানি সেটা কিন্তু মহাভারতেরই একটি অংশ। রামায়ণের বিষয়ে যদি আমরা আসি, তো রামায়ণ লিখেছিলেন মহর্ষি বাল্মীকি, এবং রামায়ণের মধ্যে 96,000টি শ্লোক আছে। রামায়ণ সাধারণত ভগবান রামের বিভিন্ন অবতার এবং তাদের ক্রিয়াকলাপ নিয়ে লেখা। এবার এই রামায়ণ কিন্তু অনেকগুলো অন্য ধর্মগ্রন্থেও লেখা আছে, মানে অন্য ধর্মগ্রন্থেরও রামায়ণ আছে। যেমন জৈনদের রামায়ণ আছে, সেটাকে বলা হয় পৌমাচারু, যেটা কিনা লিখেছিলেন বিমল সুরি। এবং পালি ভাষায় লেখা একটি বৌদ্ধ রামায়ণ আছে, যেটাকে বলা হয় দশরথ জাতক। এছাড়া তামিলদের রামায়ণ আছে, যেটাকে বলা হয় কম্বন। তো এরকম রামায়ণ শুধুমাত্র হিন্দু ধর্মগ্রন্থেই যে আছে তা না, অন্যান্য ধর্মগ্রন্থেও কিন্তু রামায়ণ আছে। ধর্মশাস্ত্রেও বা যদি আমরা মহাভারত রামায়ণকে
মহাকাব্য হিসেবে দেখি, সেক্ষেত্রেও মহাকাব্য শুধুমাত্র যে এটি ধর্ম সম্পর্কে আমাদেরকে বিভিন্ন নির্দেশাবলী দিয়েছে বা কিছু বিভিন্ন তথ্য দিয়েছে তা নয়। তৎকালীন সমাজ, ধর্ম, সংস্কৃতি, রাষ্ট্র ব্যবস্থা, নারী পুরুষের অবস্থান সমাজে, এরকম অনেক তথ্য আমরা কিন্তু এই রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যগুলো থেকে পাই। এবার রামায়ণ মহাভারত বা মহাকাব্যগুলোর পরে যেটা আসছে সেটা হচ্ছে পুরাণ। এবার পুরাণ কি? পুরাণ হচ্ছে সেই প্রাচীন ভারতীয় সাহিত্য যেগুলোর মধ্যে কিন্তু কল্পকাহিনী বা প্রাচীন কোনো কিংবদন্তিকে নিয়ে লেখা বিভিন্ন কাহিনী, যেগুলোর বাস্তবতা কিছুটা কম হলেও সেগুলো নিয়ে রচিত বিভিন্ন কাহিনী, যেগুলো প্রচলিত হয়ে আসছে যুগের পর যুগ ধরে, সেই সমস্ত কাহিনীগুলো কিন্তু পুরাণের অন্তর্গত। এবার 18টা মহাপুরাণ এবং 18টা উপপুরাণ আছে। মহাপুরাণগুলোর নাম আমি দিয়ে দিচ্ছি, উপপুরাণগুলোর নামও আমি দিয়ে দিলাম। এই এতগুলো পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ হচ্ছে সর্ববৃহৎ পুরাণ, যেখানে 81,000টা শ্লোক আছে। এবং এই যে স্কন্দ পুরাণ, সেটি ভগবান শিব এবং দেবী উমার যে পুত্র ছিলেন স্কন্দ, সেই তাকে নিয়ে রচিত হচ্ছে স্কন্দ পুরাণ। তো এই পুরাণও কিন্তু স্মৃতি সাহিত্যের মধ্যে পড়ে। পরবর্তী যে জিনিসটা স্মৃতি সাহিত্যের মধ্যে পড়ে সেটা হচ্ছে ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র কিন্তু পদ্যের আকারে লেখা, এবং ধর্মশাস্ত্র যে 3টি মূল বিষয় নিয়ে লেখা সেটা হচ্ছে আচার, ব্যবহার এবং প্রায়শ্চিত্ত। আচার হচ্ছে আমাদের যে ব্যবহারগুলো, আমরা মানুষের সাথে যেমন আচরণ করি সেটা হচ্ছে আচার। ব্যবহার মানে আমরা জানি সামাজিকভাবে আমরা কারোর সাথে কথা বলতে গেলে যে ধরনের ব্যবহার করি সেটা হচ্ছে ব্যবহার। এছাড়া কিছু আইনগত নিয়মকানুন আছে, সেগুলো ব্যবহারের মধ্যে পড়ছে। এবং প্রায়শ্চিত্ত, যদি আমাদের কোনো আক্ষেপ থাকে, কোনো অনুশোচনা থাকে, সেগুলো হচ্ছে প্রায়শ্চিত্তের মধ্যে পড়ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ধর্মশাস্ত্র লেখা হয়েছে। এবার এই ধর্মশাস্ত্রের মধ্যে কিন্তু সূত্র সাহিত্যের কিছু অংশ আসছে, যেটাকে আমরা বলতে পারি ধর্মসূত্র। এই ধর্মসূত্র কিন্তু ধর্মশাস্ত্রেরই একটি অংশ। এছাড়া প্রাচীন যুগে লেখা কিছু টিকা বা ভাষ্য আছে, যেগুলো কিন্তু ধর্মশাস্ত্রের মধ্যে পড়ছে। যেমন প্রাচীনকালে কুল্লুক ভট্ট ও মেধাতিথি কিছু টিকা ভাষ্য লিখেছিলেন। এছাড়া বিজ্ঞানেশ্বরের লেখা কিছু টিকা আছে, জীমূতবাহনের কিছু টিকা আছে, এইগুলো কিন্তু ধর্মশাস্ত্রের মধ্যে পড়ছে। এখানে একটা কথা উল্লেখ করে দিতে পারি যে স্মৃতি সাহিত্যের মধ্যে একটি স্মৃতি সাহিত্য হলো মনুস্মৃতি, যেটার নাম আমরা সবাই কম বেশি জানি। এই মনুস্মৃতি কিন্তু মনুস্মৃতির উপরে কুল্লুক ভট্ট এবং মেধাতিথি টিকাভাষ্য লিখেছিলেন। আবার যাজ্ঞবল্ক স্মৃতি বলে একটি স্মৃতি সাহিত্য আছে, এই যাজ্ঞবল্ক স্মৃতির উপরে আবার টিকা লিখেছিলেন বিজ্ঞানেশ্বর এবং জীমূতবাহন। তাহলে আমরা হিন্দু ধর্মশাস্ত্রের যে সমস্ত সাহিত্যগুলো পেলাম, সেই সমস্ত সাহিত্য উপাদানের মধ্যে আমরা পেলাম বেদ, বেদাঙ্গ, উপবেদ, মহাকাব্য, পুরাণ, ধর্মশাস্ত্র, স্মৃতি সাহিত্য, সূত্র সাহিত্য। এবার এই স্মৃতি সাহিত্যের মধ্যে পড়ছে, আগেই বলেছি, বেদাঙ্গ, পুরাণ, মহাকাব্য, ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, এগুলো সব স্মৃতি সাহিত্যের মধ্যে পড়ছে। এছাড়া সূত্র সাহিত্য, টিকা, ভাষ্য, এগুলো কিন্তু ধর্মশাস্ত্রের মধ্যে পড়ছে। এবার আসি বৌদ্ধ ধর্মের যে সাহিত্য, সেগুলো নিয়ে। প্রধানত বৌদ্ধ ধর্মের দুটি মেন গ্রন্থ আছে, দু ধরনের গ্রন্থ আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ত্রিপিটক আর একটা হচ্ছে জাতক। এবার এই ত্রিপিটক মানে 3টে পিটক আছে। কি কি পিটক? বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক। ঠিক আছে, বিনয় পিটকে মোটামুটি বৌদ্ধ ধর্মীয় শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অভিধর্ম পিটকে বৌদ্ধ দর্শন আলোচনা করা হয়েছে, এবং সুত্ত পিটকে বুদ্ধদেব এবং তার শিষ্যদের সম্পর্কে, তাদের জীবন ধারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার এই যে বিনয় পিটক, এই বিনয় পিটকের আবার 6টি বিনয় আছে, মানে 6 ভাগে ভাগ করা যেতে পারে বিনয় পিটককে। সেটার প্রথমটা হচ্ছে থেরাবাদী, তারপরেটা হচ্ছে মূল সর্বস্তিবাদ, তারপরে ধর্মগুপ্ত, মহাসংঘিকা, সর্বস্তিবাদ আর মহিষারিকা। এই যে 6টি বিনয় বললাম, এই 6টি বিনয়ের মধ্যে মহাসংঘিকা নামে যে বিনয়টি আছে, সেখানে মহাবাস্তু নামে একটি রচনা আছে। সেই রচনাতে কিন্তু গৌতম বুদ্ধের জীবনীমূলক রচনা আছে। এবার এই বিনয় পিটকের যে 6টি বিনয় আছে, এই 6টি বিনয় 3টি বইয়ের মধ্যে লেখা হয়েছে। কি কি সেই বই? প্রথমটা হচ্ছে সুত্ত বিভঙ্গ, দ্বিতীয়টা হচ্ছে খণ্ডিকা, আর তৃতীয়টা হচ্ছে পরিভর। এই 3টে বইয়ের মধ্যে এই 6টি বিনয়কে লেখা হয়েছে।
সূত্রপিটকগুলোর মধ্যে বলা যায় যে 10,000 সূত্র আছে, 10,000 নাকি সূত্র আছে এই সূত্রপিটকের মধ্যে। এবার এই সূত্রপিটকগুলো কী কী? যেমন দীঘা নিকায়, মজ্জিমা নিকায়, সমযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায়, কুদ্ধক নিকায়। এছাড়া বৌদ্ধ দর্শন নিয়ে যে অভিধর্ম পিটক, এই অভিধর্ম পিটকের 7টি বই আছে। বিভঙ্গ, পুগ্গালা পান্নাত্তি, ধম্মসঙ্গিনী, ধাতু কথা, কথবাস্তু, যমক এবং পাট্টানা। এখানে একটা জিনিস উল্লেখ করে দিই, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের যে প্রধান 2 ধরনের গ্রন্থ বললাম, একটা ত্রিপিটক আর একটা জাতক। এই প্রধান 2 ধরনের গ্রন্থ ছাড়াও আরও অনেক গ্রন্থ রচিত হয়েছে বৌদ্ধ ধর্মে, যেমন মিলিত পঞ্চহ, মহাবংশ, বুদ্ধচরিত, এ ধরনের নানা গ্রন্থ বৌদ্ধ ধর্মে দেখতে পাওয়া যায়। কিন্তু প্রধানত 2 ধরনের গ্রন্থ দেখতে পাওয়া যায় বৌদ্ধ ধর্মে, সেটা হচ্ছে ত্রিপিটক আর একটা হচ্ছে জাতক। এবার আসি জৈন ধর্মের যে সমস্ত গ্রন্থগুলো আছে সেইগুলোতে। জৈন ধর্মের যে সমস্ত গ্রন্থ আছে সেই জৈন গ্রন্থগুলোকে মোটামুটি ভাগ করা যায় প্রধানত, যদি ভাগ করতে পারি তাহলে ওই আগম, দিগম্বর সাহিত্য, শ্বেতাম্বর সাহিত্য এবং আচার অঙ্গ সূত্র, প্রধানত এই 4টি ভাগে ভাগ করতে পারি। আগম, দিগম্বর সাহিত্য, শ্বেতাম্বর সাহিত্য আর আচার অঙ্গ সূত্র। এছাড়াও আরও অনেক জৈন গ্রন্থ আছে, যেমন ভগবতী সূত্র, প্রবন্ধ চিন্তামণি, এগুলো তো সমস্তই জৈন গ্রন্থ। এবার এই আগমকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, যেমন দ্রবনায়ক, গণিতানুয়ক, চরণ কথানায়ক আর ধর্মকথানায়ক। এই আগমগুলোর মধ্যে কিন্তু জৈন তীর্থঙ্করদের জীবন সম্পর্কে লেখা আছে। তো এই গোটা বিষয়টা গেল ধর্ম বিষয়ক সাহিত্য নিয়ে। এবার বাকি থাকে যেটা, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্য। এই ধর্মনিরপেক্ষ সাহিত্য, এই বিষয়টা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। ধর্মনিরপেক্ষ সাহিত্যের ভাগগুলো কী কী, কোন কোন বিষয় সেখানে তুলে ধরা হয়েছে, সেখান থেকে আমরা কী কী জানতে পারছি, সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। তো এই গোটা বিষয়টাকে একটা টেবিলের আকারে, একটা না কয়েকটা টেবিলের আকারে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে কিনা এগুলো অনেক বেশি মেমোরেবল হয়ে থাকে এবং কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার হয়। তো এই টেবিলগুলো ভালো করে গো থ্রু করতে হবে, যাতে কিনা আমাদের কাছে কনসেপ্টগুলো ভীষণ ক্লিয়ার থাকে, যে কোনটা কোন বইয়ের অংশ, কোনটা কার লেখা, এইটা যেন, এই কনসেপ্টটা যেন মোটামুটি ক্লিয়ার থাকে। তো সেই জন্য এই টেবিলগুলো ভালো করে গো থ্রু করার অনুরোধ রইল। তাহলে পরবর্তী একটি পর্বে আবার দেখা হবে পরবর্তী পর্যায় নিয়ে। আজকে এই পর্যন্তই।